দেখো মেনলি আমাদের ইভিএস যেটা আছে, ইভিএসটা 3 থেকে 5 এর যেটা ইভিএস সেখান থেকে প্রশ্ন আসে। এমন কিছু কঠিন প্রশ্ন আসে না, মোটামুটি জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা ওইগুলো থেকে এখন দূরে আছি। ওই যে জিনিসগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো এখন আমরা প্র্যাকটিসের মধ্যে নেই। যারা বাচ্চাদের পড়াও তাদের জন্য এটা খুবই সুবিধার, কারণ তারা ওই প্র্যাকটিসের মধ্যে আছো। যেহেতু আমরা প্র্যাকটিসের মধ্যে নেই, তাই আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি এটা করতে হবে যেন আমরা মানে ঠিকঠাক নাম্বারটা পাই এই পেপারটাতে অন্তত। তো ইভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্সের 3টে থিম রয়েছে, যেই থিমের উপর থেকে প্রশ্ন আসে। বা মানে তিনটে পার্ট ভাবতে পারো। সেই 3টে পার্ট হচ্ছে, আমাদের 6টা পার্ট রয়েছে। 6টা পার্ট হচ্ছে, প্রথমত হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, যেটা আমরা এখানে দেখছি। নেক্সট যে পার্টটা বা নেক্সট যে থিমটা সেটা হচ্ছে ফুড। মানে একদম জন্মের পরে আমাদের কি দরকার, ফ্যামিলি দরকার, সেজন্য সেটা প্রথম পার্ট বা প্রথম থিম। নেক্সট, তারপরে আমাদের সার্ভাইভ করার জন্য ফুড দরকার। তারপরে কি দরকার আমাদের? তারপরে আমাদের দরকার হচ্ছে ওয়াটার। নেক্সট হচ্ছে এই, সরি, নেক্সট এরপরের থিমটা ছিল শেল্টার। তারপরের থিমটা হচ্ছে ওয়াটার। তারপর হচ্ছে আমরা যাতায়াত করব, ট্রাভেলের জন্য কি কি দরকার, এবং অ্যাট লাস্ট আমরা যে জিনিসগুলো তৈরি করেছি সেগুলো। মেনলি প্রশ্ন এই 6টা থিম থেকেই আসে। এবং অনেক সময় প্রশ্ন আসে যে মেজর থিমের মধ্যে কোনগুলো পড়ে। এই 6টা হচ্ছে মেজর থিম। 6টা মেজর থিম মানে 6টা মেজর ভাগ যেখান থেকে সব প্রশ্নগুলো আসছে। তার মধ্যে ফ্যামিলির কয়েকটা সাব ভাগ রয়েছে, সেগুলো আমরা দেখবো। এই হচ্ছে বিষয়। এবার এখান থেকে আমি যেটা করেছি, প্রত্যেকটা থিম থেকে যেগুলো প্রিভিয়াস ইয়ারে রিপিট কোশ্চেন এসেছে, মানে প্রিভিয়াস ইয়ারে বারবার আসছে যে থিমের যে কোশ্চেনটা, সেগুলো আমি পয়েন্ট করে রেখেছি। যেমন এলিফ্যান্ট হচ্ছে, এলিফ্যান্ট নিয়ে প্রশ্ন আসে যে মেয়ে এলিফ্যান্ট লিড করে ওদের ইয়েকে, কেন বলে, ঘোটকে। তারপরে এলিফ্যান্ট খুব একটা ঘুমায় না, 3-4 ঘন্টা ঘুমায়, এই জিনিসপত্রগুলো লেখা রয়েছে। এগুলো একটু পড়বে। হুম। এবং প্রত্যেকটা থিম থেকে লেখা রয়েছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে। মানে এইটুকু যদি তুমি পড়ে নাও এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত, তাহলেই তোমার দেখবে যে মোটামুটি যেটা সাবজেক্টের, ইভিএস এর সাবজেক্টের 15 নম্বর, সেখান থেকে তুমি হয়তো 12 নম্বর কমন পেয়েছো। এটাকে আবার ডিটেলড করে আমি আজকে একটা পিডিএফ পাঠিয়েছি। সেই পিডিএফটা হচ্ছে এটা, যেটা বেসিক্যালি আহ গল্পের আকারে দেওয়া আছে। এখানে একদম পয়েন্ট টু পয়েন্ট দেওয়া আছে, আর এখানে গল্পের আকারে দেওয়া আছে। স্টোরি অফ এ দ্য লিডার। লিডারটা হচ্ছে মেয়ে এলিফ্যান্ট, সেটা এখানে দেওয়া আছে। ওরা কি কি পছন্দ করে, মাঠ ভাত পছন্দ করে, স্লথের কি কি লাইফস্টাইল রয়েছে সেটা আছে, এই জিনিসপত্রগুলো। স্নেক্স কি ধরনের পাওয়া যায়, স্নেক্স মেডিসিনে কি কাজে লাগে, টাইগার নিয়ে সহজ সহজ জিনিসপত্র আছে, প্লান্ট নিয়ে আছে। এরকম করে প্রত্যেকটার স্টোরি ওয়াইজ আমি দিয়ে দিয়েছি, যেটা তোমাকে বাড়িতে পড়তে হবে। এমনিও আমি ইভিএস প্রথম থেকে বলছিলাম যে বাড়িতে পড়া শুরু করো, কন্টিনিউ পড়ো। আশা করি তোমরা পড়েছো। যদি মানে সেরকম প্রিপারেশন না উঠে থাকে, যাদের প্রিপারেশন উঠে গেছে তারা জানো যে এই কয়েকটাই থিম রয়েছে, এই কয়েকটা থিম থেকে প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্ন আসে। যারা এখনো পড়োনি তাদের জন্য এই দুটো পিডিএফ বানানো। এই পিডিএফটাতে ইভিএস সাবজেক্টটাও দেওয়া আছে, আর লাস্টে ইভিএস এর পেডাগজি দেওয়া আছে। তো পেডাগজিটা তো আমি পড়াবোই ভালো করে। তো এটা তোমার হ্যান্ড প্রিন্ট কপি বলতে পারো। তুমি এটা যদি পরীক্ষার আগে দেখে নাও, বা এখন থেকে এখান থেকে গল্প টল্প পড়ে নাও, তাহলে বেশ সুবিধাই হবে। এবার আমরা ঢুকবো একবারে ইভিএস পেডাগজিতে। এর আগে আমরা এসএসটি পেডাগজি দেখেছি, তারপরে চাইল্ড ডেভেলপমেন্টের পেডাগজি পার্টটা দেখেছি, এবং বাকি সব সাবজেক্টের পেডাগজি পার্ট দেখবো। সেখানটাতে সবটাতে একটা কমন জায়গা থাকবে, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড এভালুয়েশন। এটা তোমাদের আমি চাইল্ড ডেভেলপমেন্ট পড়ানোর সময়ই পড়িয়েছিলাম, তখন থেকে আমি বিষয়টা ঢুকিয়ে রেখেছিলাম তোমাদের মধ্যে। এটা বেসিক্যালি পেডাগজি। তো আরো বাকি যা যা জিনিস আছে সেগুলো দেখবো, কেন ইন্টিগ্রেটেড ওয়েতে পড়ানো হয় না পড়ানো হয়। এ হচ্ছে একটা সম্যক ধারণা সাবজেক্টের সম্বন্ধে, যেহেতু আজকে প্রথম ক্লাস, একটা ওভারঅল আমরা ধারণা দিলাম। আর এখান থেকে শুরু হচ্ছে তোমাদের ইভিএস পেডাগজি, এটা আমি পড়াচ্ছি।
আর লাস্টে দেখবে এটা ম্যাথ পেডাগজির উপরে কিছু প্রশ্ন আছে ম্যাথও পড়াবো, নেক্সট ডে ম্যাথ পড়ানো হবে তোমাদের। আর ইভিএস পেডাগজিরও কিছু প্রশ্ন হবে। আচ্ছা, এই পিডিএফটাতে নেই, তোমাদের যে পিডিএফ গুলো দেওয়া আছে সেখানে আছে ইভিএস পেডাগজির প্রশ্ন, বা তোমাদের আজকের ক্লাসের পরে গুগল ফর্ম দেওয়া হবে, যেটা আজকে তোমাদের কমপ্লিট করতে হবে। দুটো ফর্ম ইভিএস পেডাগজির উপরে এবং ইভিএস সাবজেক্টের উপরে কমপ্লিট করে দেবে। তারপরে আমরা কালকে ম্যাথ পেডাগজি আর ম্যাথ সাবজেক্ট পড়ার যেটুকু পড়ার সেটুকু পড়বো। তার মধ্যে তোমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে ম্যাথের যেটা প্রিভিয়াস দুটো ক্লাস না তিনটে ক্লাস হয়েছে সেগুলো একটু দেখে রাখা। অ্যারিথমেটিক থেকে মেইনলি প্রশ্ন আসে। তো অ্যারিথমেটিক মানে বলতে আর কি, যেগুলো আমরা ওই যে পড়েছিলাম না, স্পিড, টাইম, ডিস্টেন্স, ট্রেনের অঙ্ক পড়েছিলাম, তারপরে পাইপ অ্যান্ড ভেসেলের অঙ্ক পড়েছিলাম, টাইম অ্যান্ড ওয়ার্ক পড়েছিলাম। এগুলো মোটামুটি দেখে রাখো, কালকে আমি আরো কিছু জিনিস পড়াবো আর ম্যাথের পেডাগজিটাও পড়াবো। আজকে আমরা ইভিএসটা শুরু করি, ইভিএস পেডাগজি শুরু করি। ইভিএস পেডাগজির প্রথম টপিক হচ্ছে ইভিএস একটা কি, কিভাবে পড়াতে হবে তোমাকে, ইন্টিগ্রেটেড ওয়েতে পড়াতে হবে। এনভায়রনমেন্টাল সায়েন্সটাকে ক্লাস 1 এবং 2 তে আলাদা করে পড়ানো হয় না। ক্লাস 1-2 তে ইভিএস এর কোনো বই নেই। কেন বই নেই? কারণ সেই অবস্থায় বাচ্চারা ইভিএস কে আলাদা করে দেখতে পারে না। বাচ্চারা তখন কি করছে? বাচ্চারা তখন ল্যাঙ্গুয়েজ পড়ছে, ইংলিশ পড়ে, বেঙ্গলি পড়ে, ম্যাথ টুকটাক শুরু করে। এই ম্যাথ এবং ল্যাঙ্গুয়েজের থ্রুতেই সেই ক্লাস 1-2 তে বাচ্চাকে ইভিএস পড়ানো হয়, আলাদা করে কোনো সাবজেক্ট না দিই। তারপরে ক্লাস 3 তে ইভিএস শুরু করা হয়, 3 থেকে 5 পর্যন্ত ইভিএস চলে। এবার এটা হচ্ছে কেন ইভিএস পড়ানো হচ্ছে, কারণ সে সময় বাচ্চা, এই যে আমরা থিম গুলো করলাম, নেচারে আমাদের বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে, নেচারকে আমরা এখন কিভাবে পড়ি, আমরা পড়ছি ফিজিক্স মানে সায়েন্সের দিক থেকে বা আর্টস এর দিক থেকে পড়ছি, মানে হিস্ট্রি, বিগত দিনে কি হয়েছে না হয়েছে। কিন্তু বাচ্চা যখন ছোট থাকে তখন সে সেভাবে জিনিসগুলো দেখতে পারে না, সে সেভাবে ভাবতে পারে না যে এটা হিস্ট্রি, এটা জিওগ্রাফি বা এটা পলিটি। সে তখন কি ভাবে যে আমার পাশে যে ফ্যামিলি রয়েছে সেটা একটা পার্ট, সেটা নিয়ে আমাকে পড়তে হবে। আমার পাশে যে ফুড রয়েছে সেটাও একটা পার্ট, সেটা নিয়ে পড়তে হবে। আমি যে শেল্টারে আছি সেটাও একটা পার্ট, আমি যে ওয়াটার কনজিউম করছি সেটাও একটা পার্ট। তো এই জিনিসপত্র অনুযায়ী ইভিএস কে ওরকম 6টা থিমে ভাগ করা হয়েছে এবং আলাদা কোনো সাবজেক্ট না করে ইন্টিগ্রেটেড কেন করা হয়েছে, কারণ তখন বাচ্চা ইভিএস কেও আলাদা করে ভাবতে পারে না, তখন বাচ্চা ম্যাথ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইভিএস টা পড়ছে। ইভিএস কোনো ক্লাস 1-2 এর জন্য ইভিএস কোনো আলাদা সাবজেক্ট নয়। 3 থেকে 5 হচ্ছে ইভিএস আলাদা সাবজেক্ট। 3 থেকে 5 এ ইভিএস কে রাখা হয়েছে কেন, ইভিএস এর মধ্যেই রয়েছে এসএসটি, মানে যেটা তোমরা সোশ্যাল স্টাডিজ পড়ছো, ইভিএস এর মধ্যেই রয়েছে সায়েন্স। এইগুলো মিলিয়ে ইভিএস টা তৈরি করা হয়েছে ইন্টিগ্রেটেড ওয়ে। দেখো লেখা আছে অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। এটা থেকে অনেক প্রশ্ন আসে, অনেক সময় অনেক বছর এসেছে, কিন্তু অফলাইনে যবে থেকে পরীক্ষা তো তবে থেকে আসছে না এগুলো থেকে প্রশ্ন। তো যাই হোক, এনসিএফ আমাদের দরকার। এনসিএফ 2005 কি বলছে? বলছে যে ইভিএস ইজ এ ইন্টিগ্রেটেড সায়েন্স। ইভিএস ইজ ইন্টিগ্রেটেড। কি কি ইন্টিগ্রেট করছে, মানে কি কি কে একসঙ্গে নিচ্ছে? প্রথমত হচ্ছে সায়েন্সকে, বিজ্ঞানকে, সোশ্যাল সায়েন্সকে, যেটা আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, যেগুলো সোসাইটির সঙ্গে, সোসাইটির সায়েন্স সেগুলো, এবং লাস্ট কি এনভায়রনমেন্টাল এডুকেশন। এই তিনটা মিলিয়ে কি তৈরি হয়েছে আমাদের ইভিএস তৈরি হয়েছে। ওয়াই ইন্টিগ্রেটেড? কারণ কি কারিকুলাম লোড এবং টু ম্যাথ চাইল্ডস ন্যাচারাল ওয়ে অফ লুকিং এট দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ইউনিফাইড হোল। বাচ্চারা যেন ন্যাচারালি একটা পৃথিবীকে যেভাবে দেখে, পুরোটাকে একটা অংশ ভেবে দেখে, সেইভাবে যেন দেখতে পারে, সেই অনুযায়ী এখন ইন্টিগ্রেটেড মেথডে ইভিএস পড়ানো হয়। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, বারবার বলছি যে 1-2 তে ইভিএস এর কিন্তু কোনো আলাদা সাবজেক্ট নেই। এখান থেকে যে প্রশ্নটা আসবে যে বাচ্চারা ক্লাস 1-2 তে ইভিএস কোথায় থেকে শেখে, বলো কোথায় থেকে শেখে? ল্যাঙ্গুয়েজ আর ম্যাথ। ল্যাঙ্গুয়েজ আর ম্যাথ থেকে বাচ্চারা ক্লাস 1-2 তে ইভিএস শেখে, ওদের আলাদা করে কোনো সাবজেক্ট দেওয়ার দরকার পড়ে না। এবার হচ্ছে প্রিন্সিপাল ধর্ম, তুমি ইভিএস কি করে শিখবে, মানে একটা বাচ্চার পার্সপেক্টিভ থেকে। দেখো এখানে এই জায়গাগুলোতে সব একই রকমই থাকবে বিষয়গুলো। দেখো প্রথমত কি বলা হয়েছে? প্রথমত বলা হয়েছে এবার ইভিএস যদি তুমি এফেক্টিভলি টিচ করতে চাও তাহলে 3 পেডাগজিক্যাল পিলার রয়েছে। প্রথমত হচ্ছে লার্নিং অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। তুমি পরিবেশ সম্বন্ধে জানবে, পরিবেশের ফ্যাক্ট, পরিবেশের সম্বন্ধে যা যা ঘটছে সেটা সম্বন্ধে তোমার একটা নলেজ তৈরি হবে।
তারপরে নেক্সট যে পিলারটা সেটা হচ্ছে লার্নিং থ্রু দ্য এনভায়রনমেন্ট। থ্রু মানে তোমাকে মধ্য দিয়ে, মাঝখানে দিয়ে তোমাকে করতে হবে। কিভাবে করবো মাঝখান দিয়ে? ইউজিং সারাউন্ডিংস, তোমার আশপাশে যেগুলো রয়েছে সেগুলোই তোমার পড়ার বিষয়বস্তু, সেগুলোর থ্রুতে তুমি পড়ছো। মানে তো মানে গাছের পাতা দেখেও তুমি যেমন পড়তে বুঝতে পারছো এটাতে ক্লোরোফিল আছে, ঠিক সেরকম তুমি মাটি হাতে নিয়ে বুঝতে পারছো যে এখানে মাটির মধ্যে শুধুমাত্রই মানে ধাতব কিছু জিনিসও আছে বা জৈবিক কিছু জিনিসও আছে। মানে এনভায়রনমেন্টের থ্রুতে তুমি পড়ছো। লাস্ট কি? লার্নিং ফর দ্য এনভায়রনমেন্ট। তুমি কেন পড়ছো ইংলিশ? কারণ পরিবেশ সম্বন্ধে যদি তোমার ভালোবাসা না থাকে, তুমি সব পড়াশোনা করে নিলে তারপরে তুমি পরিবেশ নষ্ট করে বেড়াচ্ছ চারপাশে। তো সেই জন্য কি হতে হবে আমাদের পড়াটা হতে হবে লার্নিং ফর দ্য এনভায়রনমেন্ট, যেন পড়ার মাধ্যমে আমরা পরিবেশের উন্নতি ঘটাতে পারি, পরিবেশের জন্য কোনো রকম ক্ষতি না করি। কারণ মাদার আর্থই তো আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। আমাদের যে এত মিউটেশন ঘটেছে, পৃথিবী না থাকলে তো আমাদের জন্মই হতো না। এবং পৃথিবীর মতো দ্বিতীয় কোনো গ্রহ আমরা খুঁজেও পাইনি এখন। খুঁজে পেলেও সেখানে যে কবে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। পৃথিবীর সব থেকে কাছের গ্রহতেই আমরা যেতে পারিনি। পৃথিবীর শুধুমাত্র যেটা উপগ্রহ, সেখানে আমরা পা রাখতে পেরেছি এতদিনে। সেখানেও যে কলোনি তৈরি করবো সেটাও করতে পারিনি। এখন সেই মিশনটাও অ্যাভয়েড করে দেওয়া হয়েছে। তো কোনো কারণে যদি আমরা মাদার আর্থের ক্ষতি করে দিই, তাহলে আমরা কি করে মানে সার্ভাইভ করবো? আমাদের তো সার্ভাইভ করার কোনো দ্বিতীয় কোনো জায়গা নেই। তো সেজন্য কি করতে হবে? লার্নিং ফর দ্য এনভায়রনমেন্ট। এই তিনটে হচ্ছে পিলার ইভিএস লার্নিং এর বা ইভিএস পড়ানো। মানে হাউ টু টিচ ইভিএস, সেটা তোমার থেকে, বা একটা বাচ্চা যদি ভাবে হাউ টু লার্ন ইভিএস, কি করবে? অ্যাবাউট জানবে, থ্রু ওটার মাধ্যমেই পড়বে, এবং ওটার জন্য পড়বে। ইভিএস এর জন্য ইভিএসটা পড়া, এনভায়রনমেন্টের জন্য ইভিএসটা পড়া। এবার হচ্ছে আবার ওই বিষয়টা আসলো, দ্য 6 মেজর থিমস এন্ড দেয়ার ফিলোসফি। 6টা থিম কেন তৈরি করা হলো? মানে আলাদা আলাদা করে এরকম করে ফুড বলো, ফ্যামিলি বলো, কেন তৈরি করা হলো? কারণ কি? দিস ইজ বিকজ চিলড্রেন ডো নট সি দ্য ওয়ার্ল্ড অ্যাজ হিস্ট্রি অর বায়োলজি। মানে তারা পৃথিবীটাকে বিজ্ঞান বা পৃথিবীটাকে কলা এরকম করে দেখে না। তারা কি করে দেখে? তারা পুরো ওভারঅল একটা জিনিস দেখে, এবং তার ইমিডিয়েট আশপাশের যেগুলো দরকার সেগুলোই হচ্ছে তার কাছে এনভায়রনমেন্টাল সায়েন্স। ইমিডিয়েট আশপাশে কি দরকার? ইটিং দরকার, ইটিংটাই হয়ে গেছে ফুড। প্লেইং দরকার, প্লেইংটা হয়ে গেছে ফ্যামিলি। ট্রাভেলিং দরকার, ট্রাভেলিংটা ট্রাভেল রয়েছে। এবার হচ্ছে 6টা মেজর থিম কি? প্রথমত হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, যেটা একদম ওর পাশে। আচ্ছা, এটার আবার কি 4টে ভাগ রয়েছে। মেন থিম আমরা পড়লাম 6টা, আবার বলছি আমি মেন থিম কি কি আছে। তো প্রথম মেন থিম যেটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এটার 4টা সাব থিম রয়েছে। কি কি? একটা হচ্ছে রিলেশনশিপস, মানে সম্পর্ক। বাচ্চাটা বুঝতে পারে ওর সঙ্গে ওর বাবা মায়ের, ওর সঙ্গে ওর দাদু দিদা বা আরো যাই হোক তাদের সম্পর্ক কি সেটা বুঝবে। নেক্সট হচ্ছে ওয়ার্ক অ্যান্ড প্লে। কি করবে? ও যখন ওয়ার্ক অ্যান্ড প্লে শুরু করবে তখন, বা ওকে বোঝানো হবে, তখন ও বুঝবে জেন্ডার ডাইভার্স রোল বুঝবে, বা যারা খেটে খায় তাদের প্রতি ভ্যালু ওর আসবে, এই জিনিসপত্রগুলো তৈরি হবে। নেক্সট অ্যানিমালস, ও পশু পাখির প্রতি সহমর্মিতা তৈরি হবে। একটা বাচ্চা হ্যান্ডটাই ওর মজার জন্য কুকুরকে ঢিল মারছে। অনেক বাচ্চা এরকম তৈরি হয়ে গেছে এখন, বা আছেও, ছিল, বা থাকবেও হয়তো ভবিষ্যতে। কারণ তাকে ওই যে এই থিমটা, সাব থিমের এই জিনিসপত্রগুলো ওর মাথায় ঢোকেনি, যে ওকে যদি ঢিল মারা হচ্ছে, সেম জিনিস যদি বাচ্চাটাকে করায় তাহলে বাচ্চাটারও কতটা লাগবে। তো এগুলো পড়ানোর মধ্যেই পড়ে। নেক্সট হচ্ছে প্লান্টস। প্লান্টস তো অবভিয়াসলি আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানে হচ্ছে প্লান্ট। মানে আমরা যে হীরা কিনি, হীরার দাম এত বেশি। তুমি জানো প্রচুর ইসে মানে প্ল্যানেট বা প্রচুর স্টারে হীরা থাকে। স্টারে তো হীরা থাকবে না, মানে প্ল্যানেটে প্রচুর হীরা থাকতে পারে। হুম। কিন্তু কি কোথায় থাকবে যেন না? ডায়মন্ড প্ল্যানেট বলা হয়। হ্যাঁ। হুম। কিন্তু একটা জিনিস থাকবে না, কি বলতো? সেটা হচ্ছে আমাদের যে পেট্রোলিয়াম, আমাদের যে কাঠ, মানে যেগুলো জৈব পদার্থ, এই জিনিসপত্রগুলো ওগুলোতে তৈরি হবে। যাই হোক, এই হচ্ছে বিষয়। নেক্সট হচ্ছে আমাদের থিম কি? ফুড। নেক্সট থিম ফুড। ফুডে তোমাকে ওই ফুড চেনটা বুঝতে হবে, কি করে কি হচ্ছে না হচ্ছে, কোথা থেকে আমরা খাবার পাচ্ছি না পাচ্ছি, এগুলো। আর তারপরে কনসেপ্ট কিছু আছে আছে ডাইজেশন, কি করে হজম হচ্ছে, কুকিং মেথডস, এগুলো থেকে সামান্য প্রশ্ন আসে। ফুড প্রিজার্ভেশন থেকে কিছু প্রশ্ন আসে, আচার বা কিভাবে তুমি ফুড প্রিজার্ভ করবে, তেল দিয়ে হয়, লবণ দিয়ে হয়, মানে এগুলো আর কি না, মানে খুব কাছের পাওয়া প্রিজার্ভেটিভস এগুলো। কিভাবে আমরা আচার টাচার রেখে দিই।
তারপরে ডাইভার্স ফুড যেগুলো পাওয়া যায় পুরো পৃথিবী জুড়ে, যেমন এখানে দিয়েছে স্নেক সুপের কথা বলেছে। এগুলো থেকে ডিরেক্ট প্রশ্ন আসে যে এটা কি, বা কাপ্পাটা কি। কাপ্পা হচ্ছে, আচ্ছা, এটাকে কেরালাতে কাপ্পা বলা হয়। যাক, এই বিভিন্ন ধরনের ফুড টুড গুলো একটু পড়তে হবে। তারপরে যে থিমটা সেটা হচ্ছে শেল্টার। মানে আমরা ফ্যামিলি হলো, ফ্রেন্ড হলো, এরপরে আমাদের ফুডও হয়ে গেল, তারপরে আমাদের মাথা গোজার একটা ঠাঁই দরকার, সেটাই হচ্ছে শেল্টার। শেল্টার নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যে আসামে কি করা হয়, বাড়িগুলো একটু উঁচু উঁচু করে দেওয়া হয় যেন ফ্লাড থেকে বাঁচতে পারে। লাদাখে কি করা হয়, নিচের যে রুম গুলো সেগুলোতে কোনো জানলা দরজা রাখা হয় না, কারণ সেগুলোতে ওরা খুব ঠান্ডার সময় গৃহপালিত পশুদেরকে রাখে। রাজস্থানে মাড হাউস হয়। মাড হাউস কি হয়, রাজস্থানে তো খুব গরম, সেই গরম থেকে বাঁচার জন্য মাড হাউস তৈরি করা হয়। নেক্সট যে থিমটা সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার কি করছে, এবার সেন্টার পেয়ে গেছে, এবার আমার ওয়াটার দরকার। ওয়াটারটাকে আলাদা করে করা হয়েছে কারণ ফুডের মধ্যে রাখা হয়নি, এর একটা বিশেষ কারণ রয়েছে। সেটা হচ্ছে আমরা যেন জলের যে মহত্বটা সেটা বুঝতে পারি। কারণ জল তো ধরো, কত পার্সেন্ট জল আমাদের পৃথিবীতে, কত পার্সেন্ট স্থল আর কত পার্সেন্ট জল? বলবে? শুনতে পাচ্ছ আমার কথা? 70% হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলুন, কি বললেন যেন? 70% হচ্ছে, আরেকবার স্যার কোয়েশ্চেনটা বলুন। কতটা জল আমাদের পৃথিবীতে আর কতটা স্থল? 3 ভাগ জল 1 ভাগ স্থল। 3 ভাগ জল 1 ভাগ স্থল, 3 ভাগ জল, 1 পার্সেন্টেজে ভাগ বলছে স্থল। ওটা। ঠিক আছে, পার্সেন্টেজ হোক বা যাই হোক, মোট কথা আমরা এখনো পর্যন্ত জানলাম যে প্রচুর জল। কিন্তু এই প্রচুর জল কি পান করার যোগ্য? না, পান করার কিছুটা যোগ্য নয়। না, সব জল তো কম। সাধু জলের পরিমাণ কম, নোনতা জল এগুলো সব। সাদা জলের পরিমাণ খুবই কম, সম্ভবত 3%। আর মিঠা জল যেন বলেছিলে 3%, মিঠা মিঠা জল কি যেন আইস হয়েছে নাকি একটা বলেছিল, ভুলে গেছি। আচ্ছা, না মিঠা জল আইস হয়ে নেই। যাই হোক, মোট কথা খাবারের জলের পরিমাণটা খুব কম, সেজন্য এই থিমটাকে আলাদা করে রাখা হয়েছে, যেন আমরা মানে জলের যে আরো মানে যেসব ইয়ে আসছে সেগুলো আমরা বুঝতে পারি। আর মিঠা জল সমুদ্রে চলে গেলে সমুদ্রেও সেই জলটা আমরা আর পান করতে পারছি না, এই বিষয়গুলোও রয়েছে। আর সিঙ্ক অ্যান্ড ফ্লোটের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। এটা এর আগেও এসেছিল, কিন্তু এটা কোন পেডাগজিতে এসেছিল? ভারী বস্তুই মানে বড় বস্তুই ডুবে যায়। ও, চাইল্ড ডেভেলপমেন্টের পেডাগজি পার্টে এসেছিল, মনে পড়ছে? বাচ্চাটাকে দেওয়া হলো যে একটা ভারী কাঠের মানে বড় কাঠের টুকরো ফেলো, তারপরে বাচ্চাটা ফেলে দেখলো যে না এটা ডুবছে না, বড় হওয়া সত্ত্বেও মানে বড় হলেই যে ডুবে যাবে এই কনসেপ্টটা ভাঙা। যাই হোক, তারপরে এই যে কি যেন বলে ঘাতসিসার লেক, এটা থেকেও প্রশ্ন আসে। জয়সালমীরের একটা লেক, এটা কি হয়, শুকিয়ে যায় একটা টাইমে। আর 9টা লেক আছে যারা একে হেল্প করে মানে এর মধ্যে জল আনার জন্য। সার মানে মনে হয় লেক, বা সিসার মানে মনে হয় লেক। এটা জয়সালমীরে আছে। তুমি এই যে আমি যে ইয়েটা দিয়েছি না, কি যেন বলে, যেটা গল্প গল্প করে পড়তে হবে, এখানটাতেই হবে। এটা এগুলো একটু পড়লে বুঝতে পারবে। আর যাই হোক, তোমরা দেখবে, আমিও খুঁজে পাচ্ছি না এখন। দেখে নিও, পাবে। কি প্রশ্ন দাদা, বুঝতে পারলাম না। এই যে লেকটা সম্বন্ধে লেখা আছে আগে, মানে প্রিভিয়াস এর টপিক এখানেও লেখা হতে পারে। হুম। এই যে লেখা আছে দেখো, ঘাতসিসার লেক, সার মেন্স লেক, যেটা 650 বছর আগে ঘাতসিসার লেক। এটা তৈরি করা। হম
it consisted of 9 interconnected lakes when one filled, water flowed into the next one. এবং এটা গরমের সময় আবার শুকিয়েও যায়। জয়সালমীর, বুঝতে পারছো? এই জিনিসপত্রগুলো আছে, এগুলো একটু পড়তে হবে। তারপরে হচ্ছে নেক্সট কি বলেছে, আলবুনি একজন মানে বিদেশি ট্রাভেলার, তার ট্রাভেলগ থেকে, মানে এখন যেমন ব্লগ তৈরি হচ্ছে তখন ওটাকে বলছে ট্রাভেলগ বা লগ। সেটা থেকে আমরা কি করছি, সেটা থেকে আমরা জানতে পারি যে ইন্ডিয়ানরা বা পন্ডস বা স্টেপ ওয়েলস এগুলো বানাতে খুব পটু ছিল। স্টেপ ওয়েলস মানে ওই যে সিঁড়ি আর কি, যেটা আর কি ঘাটের পাশে সিঁড়ি তৈরি হয় সেটা। পন্ড মানে মাটি খুঁড়ে যে পন্ড তৈরি করা হয় সেটা, এগুলো বানাতে ভালো পারতো। তো এগুলো থেকে প্রশ্ন আসবে। নেক্সট থিং হচ্ছে ট্রাভেল নিয়ে আমাদের প্রথম যে ধারণাটা তৈরি করতে হবে ম্যাপ নিয়ে। আচ্ছা দেখো, ইভিএস তো আলাদা করে ওরকম পড়ার বিষয় নেই, ওই জন্য আমি প্রথম থেকে বলছিলাম সব ক্লাস করবে। অপরাধীপ স্যারের একটা ক্লাস দেখবে, নেইবারিং কান্ট্রিজ একটা প্রশ্ন একটা আছে, আরেকটা আছে তোমার ইন্ডিয়ান স্টেটস এন্ড ইউনিয়ন টেরিটরিজ নিয়ে। ওই ক্লাসটা অবশ্যই তোমরা দেখো, আমি ক্লাসটা আমি একবার পাঠিয়ে দেবো। ওটা প্রথম দিকে করানো ছিল, তখন অনেকে ভর্তি হওনি, আর যারা ভর্তি হয়েছিল তাদের জানি না মনেও আছে কিনা। ওই ক্লাসটা অবশ্যই দেখো। মানে আমাদের ভারতবর্ষের কোন দিকে কোন সমুদ্র রয়েছে, কোন দিকে কোন প্রতিবেশী দেশ রয়েছে, এবং ভারতবর্ষের যে ইউনিয়ন টেরিটরি গুলো এগুলো কোথায় কি রয়েছে, এগুলো সম্বন্ধে সম্যক ধারণা হয়ে যাবে ওই ক্লাসটা দেখলে। কোথায় কোন ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, কোথাকার কোন রাজধানী, কোন স্টেটের কোন রাজধানী, এগুলো অনেক কিছু মানে আইডিয়া পাবে, যেটা তোমার ইভিএস প্রশ্ন আছে ওগুলো, এই ক্ষেত্রে তোমার কাজে লাগবে। তারপরে টাইম নিয়েও একটা গল্প আছে, 24 আওয়ার ফরম্যাট। এটা করতে পারো তো তোমরা, সহজ জিনিস এগুলো, যেটা রেল লাইনে লেখা থাকে। যদি বলে যে 23.30 বাজছে, তাহলে কটা বাজছে? যদি তুমি এটা পিএম এ কনভার্ট করো বা এএম এ কনভার্ট করো, কত হবে? 11:30। এরকম সহজ সহজ প্রশ্ন আছে। কি হবে এটা, পিএম না এএম? এটা হবে, পিএম হবে, রাত। পিএম। 24 আওয়ার ফরম্যাটে যখনই 12র পরে হয়ে যাবে, মানে 12:30 বা এরকম কিছু, তখন সেটা পিএম হয়। আর যদি থাকে 00.30, তাহলে এটা কথা হবে বলো তো? এটা 12:30। 12:30 কি হবে এটা? সকাল, মানে 12:30 এএম। 12:30 এএম। 12:30 এএম, মানে যেটা আমরা রাত্রিবেলা পালন করি, যে টাইমটাতে তোমরা সবাই ঘুমিয়ে যাও ক্লাস করতে করতে, যেটা রাত্রিবেলা পালন করবে। হ্যাঁ, এই জিনিসপত্র গুলো প্রশ্ন আছে, কয়েকজন ঘুমিয়ে যায়, এই হচ্ছে বিষয়। সুনিতা উইলিয়ামস আমাদের ভারতীয় বংশোদ্ভূত একজন বিজ্ঞানী, যিনি স্পেসে প্রচুর স্পেস ওয়ার্ক করেছেন এবং স্পেসে ইয়ে করে। বছর তিনি অনেকদিন ধরে আটকে ছিলেন স্পেসে গিয়ে। এগুলোতে কিছু জিও পলিটিক্স এরও ব্যাপার থাকে। ওকে মানে এরকম দেখানো হয়েছিল যে ট্রাম্প নিয়ে আসলো বা নিয়ে আসলো, কি আমি বলে, ট্রাম্পের তখন যে বন্ধু ছিল আমাদের পৃথিবীর এলিয়েন যাকে বলা হয়, ইলন মাস্ক। যাই হোক, এই বিষয়গুলো শুনতে হবে, এই জিনিসপত্রগুলো সম্বন্ধে একটু জানতে হবে। মানে বেসিক্যালি কিছু না, তোমাদেরকে এই পিডিএফটা দেবো, এই পিডিএফ এ যেগুলো যেগুলো জিনিস তুমি জানো না সেগুলো তুমি একটা গুগল করো। এই করতে করতে তোমার ওভারঅল একটা ধারণা আজকের মধ্যেই তৈরি হয়ে যাবে। তারপরে আমি আজকে রাতে 2 বা 3-4টে তোমাকে গুগল ফর্ম দিয়ে দেবো, সেগুলো ফিল আপ করবে, দেখবে অটোমেটিক লেভেল বুস্ট হচ্ছে, বই করতে করতে হয়ে যাবে। আর প্রত্যেকদিন কন্টিনিউ দিতেই থাকবে, শুধু তোমরা প্র্যাকটিস করো না। অ্যাটেম্প করছো না এরকম করো না, আমি বলছি, আমি গাল দিচ্ছি তারপরে করছো, এই জিনিসটা যেন না হয়, নিজে থেকে করতে হবে। কারণ এখানে যারা ধরো পেপার 1 পেপার 2 বোধ, তাদের তো খুব চাপ আছে। আর যারা শুধুমাত্র পেপার 1 দিচ্ছ, তাদের তো আর কিছু নেই। তাদের আছে কি ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ইংলিশ, বেঙ্গলি, ওগুলো পারবে, যা পড়ানো আছে তার উপরেই পারবে, নিজের ধারণা থেকেই পারবে। সিডিপি তোমাদের কমপ্লিট মোটামুটি, সিডিপি এখন শুধু প্র্যাকটিস হবে। আর নেক্সট হচ্ছে তোমার ইভিএস ম্যাথ, এটা এখন এটাকে টার্গেট করো। ইভিএস এন্ড ম্যাথকে সিডিপি প্যারালালি চলতে থাকবে, ম্যাথ ইংলিশ আমি পাঠাবো, ম্যাথ ইংলিশও রেডি আছে, সেগুলো প্যারালালি করতে হবে।
তারপরে হচ্ছে এত কিছু তো হয়ে গেল, এগুলো আমাকে প্রোভাইড করলো মাদার আর্থ বা আমরা আশপাশে দেখলাম, এবার আমরা বাঁচার জন্য কিছু তো করতে হবে নাকি আমাদের জল আর সেন্টার পেয়ে গেলেই হয়ে গেল। সেজন্য পরের যে থিমটা সেটা হচ্ছে থিংস উই মেক অ্যান্ড ডু। আমরা যেগুলো করছি আমাদের জীবন যাত্রাকে সহজ সাবলীল করার জন্য। পড়াশোনার অ্যাকচুয়াল মিনিংটা কি, কেন পড়ানো হয়, সবাই পড়াশোনা কেন করছে, তোমাদের কি মনে হয়? এই স্টেজে আসার জন্য আমরা পড়াশোনাটা করি। পড়াশোনার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে তুমি তোমার জীবন যাত্রাকে যেন সহজ করতে পারো। তোমাকে যেন এরকম না হয়ে যায় যে তুমি বাজারে বাজার করতে যাচ্ছ, তোমার ক্যালকুলেটর নিয়ে যেতে হচ্ছে। অনেকে বলে না যে ম্যাথের কি দরকার, জীবনে কোথায় ম্যাথ লাগে। এটাই ম্যাথের দরকার, যা যা পড়ানো হয় সবকিছুরই দরকার। এই হচ্ছে বিষয়। বা আমরা যে কোনো জিনিস যাই তৈরি করি ইন্টেলিজেন্সের মাধ্যমে, যদি ওই ওয়েতে পড়ানো না হয় তাহলে হয়তো আমাদের ওগুলো তৈরি করতে পারবো না। আমরা এখন যেগুলো আমরা তৈরি করে ফেলেছি। মানুষের তৈরি করা সব থেকে দামি জিনিস কি? টেকনোলজিক্যাল খালিও দামি, মানে ফিলোসফির দিক থেকে যদি দেখি সেদিক থেকেও দামি, পয়সার দিক থেকে দেখলে সেদিক থেকেও দামি। অনেকগুলো দেশ মিলে বানিয়েছে। বলো। সত্যজিৎ, ব্রতী, চিরশ্রী, দেবলীনা, কোহেলি, নমিতা, রেখা। কি বললে কোশ্চেনটা? মানুষের তৈরি করা সব থেকে দামি জিনিস। মানে টেকনোলজির দিক দিয়ে নাকি? মানে এটা কি ওই দিক দিয়ে ভাবতে হবে? হিউম্যানিটি, হিউম্যানিটি, সময় ভাবছিলাম, সময় মনিটরি ভাবছিলাম, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নাকি অন্য কিছু ভাবতে হবে। ওটাই ওটাই, অন্য কিছু নেই তো। আর কি দাম? হ্যাঁ এটাই হবে এখানে। অনেকগুলো দেশ মিলে বানিয়েছে। মানে এমন একটা জিনিস পৃথিবীর সবার এত রিসোর্স কাজে লেগেছে, সেটা পৃথিবীতেই নেই। পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং এটা দিনে মনে হয় 90 মিনিট একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে এই স্পেস স্টেশন। যেখানে আমাদের ভারতীয় একজন গেছিল, কে গেছিল মানে রিসেন্ট গেল। গেল, কিন্তু এখন এই মুহূর্তে নাম মনে পড়বে না। বলো ভেবে বলো কেউ। গুগল করো, গুগল করো। পারা না পারার বিষয় নেই, আজকে মনে করতে মানে মনে থাকছে কিনা সেটা হলো বিষয়। সুনিতা উইলিয়ামস তো এখানে গেছে, এখানে অনেকদিন ছিল। আর ওই ভারতীয় দেশে একটা মানে তাকে একটা মিশনের মাধ্যমে পাঠানো হয়েছিল, স্পেস এক্স এর মিশন ছিল, ড্রাগন ক্রিউ। ভারতীয়, ওই যে হ্যাঁ হ্যাঁ দিচ্ছিল নিউজটা বারবার মুখের সামনে আসছিল, কিন্তু এই মুহূর্তে মানে আমাদের তো এখনো বলো। ওখানে গিয়ে মাইক্রোগ্রাভিটি নিয়েও কি ওই যে শুভাংশু শুক্লা, শুভাংশু শুক্লা হচ্ছে আর্মির পাইলট ছিল, সে আর কি স্পেস এক্স এর একটা মিশনে তাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে শুভাংশু শুক্লা। মানে পরবর্তী ক্ষেত্রে আমাদের যখন ম্যান হিউম্যান আর কি স্পেস মিশন যেগুলো হবে, এখনো তো আমরা চাঁদে যেতে পারিনি, মানে পৃথিবী মানে ইন্ডিয়া, সেটা চাঁদে হোক বা অন্য কোথাও হোক, সেখানে যেখানে যাওয়া হবে সেখানে যেন আমাদের ইন্ডিয়ার কেউ থাকে যে অলরেডি স্পেসে গিয়ে কিছু সময় কাটিয়ে এসেছে। সেই জন্য শুভাংশু শুক্লাকে প্রচুর টাকা খরচ করে ভারত পাঠিয়েছিল এবং সে এসে নিজের এক্সপিরিয়েন্স ব্যক্ত করেছে অলরেডি। সে কিন্তু মানে আর্মির লোক, পাইলট ছিলেন আজ। যাই হোক, এই যে জিনিসপত্র গুলো করা হচ্ছে, আমরা আইএসএস তৈরি করে পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছি, সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হচ্ছে কোনো কারণে যদি পৃথিবী কোনোদিন কোনো কিছু হয়ে যায়, পৃথিবীর বাইরে যদি আমাদেরকে যেতে হয়, প্রথমত তো আমাদের শিখতে হবে যে স্পেসে কি করে বাঁচা যায়, যেটা বেসিক্যালি বড় রাস্তা হবে পৃথিবী থেকে অন্য দূরে কোথাও যাওয়ার জন্য। আমরা ভবিষ্যতের জন্য ভাবি, আমরা একমাত্র জীব যারা এইভাবে ট্রেন্ড বা এইভাবে আমরা মিউটেটেড হয়েছি, এবং আমরাই সব থেকে শ্রেষ্ঠ ধরতে গেলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রজাতি। তো আমরা শুধুমাত্র মানে বর্তমানকে নিয়ে বাঁচি না, বা বর্তমানে সব পেয়ে গেলে স্যাটিসফাইড থাকি না। ওই জন্য আমরা জিনিসপত্র তৈরি করছি এবং মানে ভবিষ্যৎটা আমাদের সিকিউর করছি। এই হলো থিংস উই মেক অ্যান্ড ডু এর গল্প।
এগুলো থেকেও প্রশ্ন আসে, মধুবনী আর্ট বা সেখানটাতে কি করে ন্যাচারাল কালার ইউজ করা হয়, সেগুলো একটু দেখে নেবে। এই এর আগেই যেটা আছে সেখানটাতে আছে এগুলো লেখা, মানে গল্পের মতো করে। এবার হচ্ছে টিচিং লার্নিং অ্যাপ্রোচ সিগনিফিকেন্ট কি কি হতে পারে। প্রথমত হচ্ছে থিমেটিক অ্যাপ্রোচ, ওই যে বললাম যে আমরা এইভাবেই পড়াবো যেন এই থিম গুলো ওদের মাথায় ঢুকে যায়, আর এই থিম গুলোই যেহেতু ওরা একদম আশপাশে দেখতে পাচ্ছে সেইভাবে, তাহলে ওদের পড়তেও সুবিধা হবে, রিয়েলিটির সঙ্গে মিল পাবে। স্পাইরাল অ্যাপ্রোচ তোমরা এটা পড়ে বলো আমাকে কি। স্পাইরাল নিয়ে একটা প্রশ্ন এসেছিল আমাদের, ডেভেলপমেন্ট স্পাইরাল ওয়েতে এগোয় সামনের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো স্পাইরাল অ্যাপ্রোচ কি। মানে একটু একটু করে, মানে এক একটা ধাপে যেটা জানছে তার পরের ধাপে ও একটু বেশি জানছে, মানে বিশদে জানছে, এক্সপ্যান্ড করছে ব্যাপারটা। এক্সপ্যান্ড করছে, মানে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপে তুমি স্পাইরালি ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছ জিনিসপত্র বা ওকে জানাচ্ছ। এই অ্যাপ্রোচ গুলো খানিকটা একই। তারপর হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, কনস্ট্রাকটিভিজম, যেটা আমরা পড়েছি। সেটা কি বলছে কনস্ট্রাকটিভিজম মানে নির্মিতিবাদ, মানে ধীরে ধীরে নির্মাণ হচ্ছে। বলছে চিলড্রেন আর নট এমটি ভেসেলস, মানে ওদের মানে প্রিভিয়াসলি কিছু জ্ঞান থাকে যেগুলোর উপরে কি করতে হবে তোমাকে কনস্ট্রাক্ট করতে হবে, মানে বেসটা কনস্ট্রাক্ট করতে হবে। সেটা কিসের উপরে? ওর আগের জ্ঞানের উপরে। বেসের নিচেও তো কিছু থাকে, বেসের নিচে যদি মাটি না থাকে তাহলে তো বেস তৈরি করতে পারবে না। তো এই যে মাটিটা বা নিচের যে জিনিসটা, সেটা হচ্ছে ওর আগের জ্ঞান। এটা কিভাবে করবে? Before teaching about pollution, ask students if they have ever seen smoke from factory or felt it hard breathe in traffic. পলিউশন পড়ানোর আগে ওর রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করো, তারপরে তার উপরে বেস করে তুমি কনস্ট্রাকশন করো জ্ঞানটাকে। এটা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। নেক্সট হচ্ছে ইন্ডাকটিভ। ইন্ডাকশন কারো বাড়িতে আছে ইন্ডাকশন কুকার? কি করে কাজ করে জানো ইন্ডাকশন কুকার? সিস্টেম, কি সিস্টেম? বোতাম থাকে, মানে থাকে, বাটন থাকে। ইলেকট্রিসিটির উপরে হয়, ইলেকট্রিসিটিতে কাজ করে। ইলেকট্রিসিটিতে কাজ করে, সেখানে হিট তৈরি হয়। সুইচটা চালিয়ে দিলাম আর আচ্ছা আমি বলি, হিটটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তৈরি তো হচ্ছে, তাহলে রান্না কি করে হচ্ছে? হিটটা অন্যভাবে তৈরি অ্যাকচুয়ালি। আমি বলি ব্যাপারটা, বিষয়টা হচ্ছে ইন্ডাকশন মেথড, মানে ধরে নাও তোমার পাশে তোমার কোনো বন্ধু আছে, তোমার বন্ধুটা খুব ভালো, মানে খুবই ন্যাচারালি ও সুন্দর, মানে মনের দিক থেকে হোক বা যে দিক থেকে হোক খুব ভালো। তো তুমি যখন ওর সঙ্গে 1 মাস 1 বছর কাটাবে, শুধু ওর সঙ্গে যখন কাটাচ্ছ, তুমি অটোমেটিক ভালো হতে শুরু করবে। ও কিন্তু তোমাকে জোর করবে না ভালো হওয়ার জন্য। কোনো ভালো মানুষ পাশের জনকে ভালো হওয়ার জন্য জোর করে না, এটা খারাপ মানুষটা করতে পারে। সেক্ষেত্রে এই যে তোমার মধ্যে যে ভালো জিনিসটা আসলো, এটা কোনো ডিরেক্ট ওয়েতে আসে না, এটাকে বলে ইনডিউসড ওয়েতে আসা বা আবেশিত হওয়া। আমাদের একটা বন্ধুর নাম ছিল আবেশ। তো এই ধরনের মানুষগুলো বা এই ধরনের জিনিস, মানে এটাকে অরা হিসাবে ভাবতে পারো, ইনডিউস করাকে। আমার অর্ডার মাধ্যমে আমি কাউকে ইনডিউস করছি, বা কেউ কারো অর্ডার মাধ্যমে অন্য একজনকে ইনডিউস করছে। যেমন সিডিউস একটা জিনিস, সেরকম ইনডিউসও একটা জিনিস। তো ইন্ডাকটিভ মেথড এটাই, যেখানটাতে ডিরেক্ট টাচ থাকে না কিন্তু ওটার দ্বারা প্রভাবিত হয়ে যায় মানুষ। ইন্ডাকশন যে কুকারটা বা কুকটপটা, সেখানটাতে কিন্তু গরম তৈরি হয় না, সেখানটাতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যে ম্যাগনেটিক ফিল্ডটা এডি কারেন্ট তৈরি করে পাত্রের উপরে, সেজন্য পাত্রটা গরম হয়। এবং ইন্ডাকশনের কুকটপটাও গরম হয়, কোনো কিছুই ওখানে গরম হয় না। বরং ইন্ডাকশনের নিচে যে কয়েল থাকে সেটাকে ঠান্ডা করার জন্য ইন্ডাকশনে একটা ফ্যান লাগানো থাকে। তো পুরো জিনিসটাই গরম হচ্ছে না, কিন্তু সামনের জিনিসকে গরম করে দিচ্ছে টাচ না করে। এটাই হচ্ছে ইন্ডাকশন। ওয়্যারলেস মোবাইল চার্জিংও ইন্ডাকশন মেথডেই, এটা মোবাইলের পাশে পাওয়ার ব্যাংক রেখে চার্জ করছে তার না লাগিয়ে, এগুলোকে বলা ইন্ডাকশন। তো ইন্ডাকশন মেথডে তুমি কি করে পড়াবে? মুভিং ফ্রম স্পেসিফিক এক্সাম্পলস টু জেনারেল রুলস, মানে বাচ্চাদেরকে প্রথমে স্পেসিফিক কিছু বলো, তারপরে বাচ্চারা নিজেরাই কি করবে, ইন্ডিউস করবে নিজের মধ্যে জেনারেল রুলটা। মানে ধরো অনেক কিছু হয়, এই যেমন ধরো তোমাদেরকে আমি পড়াতে পড়াতে জিজ্ঞেস করি, তারপরে তোমরা নিজেরাই বলে দিতে পারো রুলটা। কারণ কি, আমি যখন পড়াচ্ছি আমি তোমাদের মধ্যে ইন্ডিউস করছি, আমি তোমাকে ডিরেক্ট কোনো
ডেফিনেশন বলে দিচ্ছি না, আমি তোমাকে শুধু কি বলবো, তোমাকে শুধু এক্সাম্পল দিচ্ছি যেটা থেকে তুমি ডেফিনেশনে মানে আসতে পারছো। আমি তোমাকে প্রপার পরিবেশটা দিচ্ছি। ইন্ডাকশন পরিবেশের সঙ্গে যুক্ত, পরিবেশ আমাদের ইন্ডিউস করে বিভিন্ন, বুঝলে? বুঝতে পারলে ইন্ডাকটিভ মেথডটা? না হ্যাঁ আবার স্যার, বলবো? বুঝলাম। ওকে, এগুলো হচ্ছে টিচিং লার্নিং অ্যাপ্রোচ। বুঝলাম স্যার। ওকে, এবার আমরা কি করে পড়াবো? এর আগে যে যে জিনিসপত্রগুলো ছিল ওই জিনিসপত্রগুলো আবার চলে এসেছে। দেখো, প্রথমত ফিল্ড ট্রিপ, ঘোরাতে নিয়ে যেতে হবে, জিনিসপত্র দেখবে, এবং এটাকে কি বলা হচ্ছে? দ্য গোল্ডেন মেথড। মাথায় রাখবে, ফিল্ড ট্রিপকে বলা হচ্ছে গোল্ডেন মেথড, কারণ এটা ডিরেক্ট এক্সপিরিয়েন্স দেয় এবং তার মাধ্যমে বাচ্চারা শেখে। এক্সপেরিমেন্টাল মানে ছোটখাটো তুমি যখন জিনিস দিয়ে দাও সেগুলোর মাধ্যমে শিখবে। যেমন পাতার মধ্যে যে জাইলেম ফ্লোয়েম, মানে গাছের মধ্যে যে জাইলেম ফ্লোয়েম থাকে, এগুলো একটা কিছু ওদেরকে কেটে আনতে বলো, তারপরে তুমি পাঠিয়ে দাও ইসে, কেন বলে, ল্যাবে, শুধু মাইক্রোস্কোপে রেখে ওরা দেখতে পারবে। এটার জন্য আগ্রাম বাগ্রাম অনেক কিছু করতে হবে না। এই পুঁই শাক দিয়ে জাইলেম ফ্লোয়েম খুব সুন্দর দেখা যায়। সাধারণ সাধারণ যেগুলো বাড়ির আশপাশে আছে ওগুলো দিয়ে, যেগুলো, কারণ কি, তোমাকে তো প্রাইমারির জন্য খুব বেশি কস্ট দিবে না গভর্নমেন্ট, তো তোমাকে কস্ট এফেক্টিভ কাজকর্মই করাতে হবে। তারপরে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, সিঙ্ক অর ফ্লোট। বলছে একটা লেমন, নেল আর হচ্ছে কি প্লাস্টিক বটল, এদেরকে জলে ফেলতে বলছে, এবং দেখছে কোনটা ডুবছে কোনটা ডুবছে না। দেখা যাচ্ছে সবগুলোরই ওজন একই, ওকে হাতে নিয়ে বুঝিয়েছে ওজন একই। তাহলে এখানে কি ম্যাটার করছে? কেন ম্যাটার করছে যে পদার্থটার ঘনত্বটা কতটা, মানে একটা মানে নির্দিষ্ট আয়তনের মধ্যে কত পরিমাণ ওজন রয়েছে। যার আয়তন অনেক বড় কিন্তু ওজনটা অল্প, সে ডুববে না। যেমন ধরো লেমন, হম, প্লাস্টিকের খালি বোতল ডুববে না, কিন্তু ভরা বোতল, মানে ওটাও ভরা বোতলে ডোবে না, কিছুটা উঠে থাকে প্লাস্টিকের জন্য। যদি প্লাস্টিকের মানে ভরা বোতলে মানে প্লাস্টিকের মধ্যে তুমি জলের পরিবর্তে অন্য কিছু দাও যেটা প্লাস্টিকের ওজনকে ইয়ে করে দেবে, কি বলবো, প্লাস্টিকের ওজনের থেকে বেশি হবে, তাহলে বোতলটা ডুববে। এই হচ্ছে বিষয়। তারপর ডিসকাশন, প্রমোশন, পিয়ার লার্নিং। কি ডিসকাশন? এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এ ক্লাস ডিসকাশন অন হোয়াট উড হ্যাপেন ইফ দেয়ার ওয়াজ নো পেট্রোল ফর এ উইক। কি হবে তাহলে? পেট্রোল না থাকলে, বলো, তোমরাই বলো। গোল্ড না থাকলে আমরা বেঁচে যাবো, পেট্রোল না থাকলে বাঁচতে পারবো না। পেট্রোলের বদলে আমাদেরকে কোনো এমন কিছু জিনিস তৈরি করতে হবে যে জিনিসটা এখন ব্যবহার করা হচ্ছে পেট্রোলের জায়গায়, পেট্রোলের সঙ্গে মিক্স করা হচ্ছে। সেটা কি জানো কেউ? গ্যাসোলিন না, কেন? ইথানল। ইথানল, গ্যাসোলিন তো ব্যবহার করি আমরা। ইথানল। ইথানল তৈরি হয় হচ্ছে ইয়ে থেকে, আখের রস থেকে। এরকম কিছু জিনিস আমাদেরকে পেট্রোলের বদলে, পেট্রোলের সাপ্লিমেন্ট হিসাবে রাখতে হবে, যেটা পেট্রোল না থাকলেও আমরা যেন সার্ভাইভ করতে পারি। তারপরে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল কি হতে পারে? প্রথমত হচ্ছে রিয়েলিয়া। রিয়েলিয়া নিয়ে এর আগে প্রশ্ন এসেছিল। রিয়েল অবজেক্ট ইউজ করা হয় যে টিচিং লার্নিং এর ম্যাটেরিয়ালে, সেগুলো হচ্ছে রিয়েলিয়া। যেমন ডিফারেন্ট টাইপ অফ সিডস, যেগুলো দেখে বাচ্চারা আলাদা আলাদা করতে পারবে কোনটা কোনটা। বা হচ্ছে এগুলো। তারপর হচ্ছে কমেন্ট। শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এরপর হচ্ছে হ্যাঁ, কমিউনিটি শুনতে রিসোর্স। পাচ্ছি। আমাদের বাড়ির আশপাশে বা আমাদের বন্ধুদের কেউ মধ্যে এসে একদম লাইভ এক্সাম্পল দিল। যাদেরকে আমরা লিভিং টেক্সট গ্রুপ বলতে পারি। আমাদের মধ্যে একজন আছেন, বারবার ওনার কথা বলি, কল্যাণদা। উনি হচ্ছেন লিভিং টেক্সট গ্রুপের মতো, সব বিষয়ে নলেজ। কনটেক্সচুয়াল ম্যাটেরিয়ালস। যখন ইভিএস পড়ানো হচ্ছে তখন ইভিএস রিলেটেড জিনিসপত্র আমাদের কাছে রাখতে হবে।
অডিও ভিজুয়াল এইডস, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাচ্চা শুধুমাত্রই দেখে বা বোর্ড দেখে বা বই দেখে না পড়ে শোনার মাধ্যমে বা ভিডিও দেখার মাধ্যমে পড়ুক। কমন চ্যালেঞ্জেস অ্যান্ড মিসকনসেপশন, কি কি চ্যালেঞ্জ তুমি এক্সপেক্ট করতে পারো ইভিএস পড়া থেকে? আবার এসছে নাইফ থিওরি। নাইফ থিওরিটা বলো। নাইফ সার্চ করো গুগলে, তারপরে বলো। সত্যজিৎ বলো নাইফ থিওরি কি? শিশুদের নিজের বানানো সহজ ও স্বাভাবিক ধারণা, যেটা সে দৈনন্দিন অভিজ্ঞতা থেকে তৈরি করতে পারবে। একদম, যেটা বেসিক্যালি ওরা আগে থেকে তৈরি করে ফেলেছে, সেটা ভুল হতে পারে, এবং সেটাকে তোমাকে কমন সেন্স আন্ডারস্ট্যান্ডিং নাইস। এগুলো 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 বৈজ্ঞানিক ভাবে ঠিক নাও হতে পারে, কিন্তু শিশুর কাছে এটা খুবই যৌক্তিক মনে হয়। খুবই যৌক্তিক, কারণ ওর কাছে রিসোর্স তো বেশি নেই, ও অল্প রিসোর্সের মধ্যে এগুলো জানতে পেরেছে। যেমন চাঁদ মামা ওকে ফলো করছে, এখানে এক্সাম্পল দিয়েছে। এই জিনিসপত্র গুলো ওদের ভাঙতে হবে ধীরে ধীরে। যেমন যেমন হচ্ছে যে একটা শিশু যখন হাঁটবে, তো ও নিজে ভাববে যে সূর্যটা ওর পিছন পিছন আসছে। বাচ্চারা নিজের ছায়া দেখে অনেক সময় দৌড়ে পালাচ্ছে, পালাতে পালাতে ধাক্কা খেয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে নাইফ থিওরি। ইনক্লুসিভ ক্লাসরুম। ইনক্লুসিভ ক্লাসরুম মানে বাচ্চা, অনেক ধরনের বাচ্চা রয়েছে তোমার ক্লাসরুম, সেগুলোতে সমস্যা হতে পারে, সেগুলো তোমাকে। আচ্ছা, এক সেকেন্ড, নাইফ থিওরিকে তুমি খণ্ডন করবে কি করে? খণ্ডন করতে হবে ধীরে ধীরে। তুমি কিন্তু একদম ডিরেক্টলি ওকে বলে দিলে না যে এই এরকম হয় না, হেসে দিলে ওকে ইয়ে করে দিলে, মানে ওর লজিককে কিন্তু তোমাকে মানে প্রায়োরিটি দিতে হবে ও যেভাবে ভাবছে। তারপরে সেটা তুমি ইন্ডাকটিভ মেথডেও ভাবতে পারো, মানে তাকে তুমি এমন কোনো প্রশ্ন করলে যেটা তোর মনে হলো যে না এটা তো ঠিক, আমি তো ভুল ভাবছি, এরকম করে করে যেন নিজের ভুলটা নিজে ভাঙে। বা তুমি একদম প্রথমেই না করে ধীরে ধীরে ভাঙো ভুলটাকে, এটা করতে হবে। নেক্সট হচ্ছে ইনক্লুসিভ ক্লাসরুম। তোমার ক্লাসরুমে অনেক ধরনের বাচ্চা রয়েছে, ইনক্লুসিভ এডুকেশন। তাদেরকে তোমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিসপত্র দিয়ে পড়াতে হবে। জেন্ডার সেন্সিটিভিটি, এটা নিয়ে নতুন আর কি বলবো, বারবার আসছে এটা। ওই জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা বা রোল এক্সচেঞ্জ করে দেওয়া, যেটা গতানুগতিক ভাবে মেয়েরা করে সেটা ছেলেরা করবে, এরকম কিছু করতে দেওয়া। এখানে কিছু চিট দেওয়ার আছে, কি করে তুমি মনে রাখবে। হ্যাঁ, এটা একটু দেখে নিও। এটা হচ্ছে শেষ। দেখো ট্রিক্স কি রয়েছে, যেগুলো আর কি আমরা এতক্ষণ বললাম। অ্যাক্টিভ পার্টিসিপেশন, এনগেজমেন্ট, এগুলো সবসময় ঠিক হয়। হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস ঠিক হয়। কন্টেক্সচুয়াল রিডিং, মানে যেগুলো রিয়েল লাইফের সঙ্গে কন্টেক্সট খাই সেগুলো, রিয়েল লাইফ লিঙ্ক, ডিরেক্ট এক্সপিরিয়েন্স মানে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, এগুলো আর কি। অবজারভেশন, রেকর্ডিং, কিউরিয়াসিটি, ইনকোয়ারি, এগুলোর মাধ্যমে শিখবে। অল্টারনেটিভ কনসেপ্টস, রেসপেক্টিং দ্য চাইল্ডস নাইফ থিওরি অ্যাজ লজিক্যাল স্টেপস, মানে বাচ্চারা যেটা ভাবছে সেটাকে তোমাকে রেসপেক্ট করতে হবে প্রাথমিকভাবে। ডাইভার্সিটি বা ইনক্লুশন, ইনক্লুসিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, একসঙ্গে তুমি অনেক কিছু পড়াবে। আজকে ইউএস করতে করতে আমরা আইএস এর সম্বন্ধে জানলাম, পেট্রোলিয়ামের রিপ্লেসমেন্ট সম্বন্ধে জানলাম। তারপর হচ্ছে নার্চারিং বা সেন্সিটিভিটি। নার্চারিং মানে বাচ্চাকে তুমি লালন পালন কি করে করবে। সেন্সিটিভ বাচ্চা তো অনেক হয়, তাদেরকে যেন তুমি কোনোভাবে হার্ট না করে দাও, তারা যেন বুলি না হয়, এই জিনিসপত্র। নেগেটিভ ওয়ার্ড কি কি রয়েছে? অনলি, মেয়ারলি, সোললি, এগুলো যেখানে থাকবে সেগুলো ভুল হবে, মানে এগুলো হতে পারে আর কি। রোড মেমোরাইজেশন যেখানেই থাকবে সেটা সবসময় ভুল হবে। ডেফিনেশনও ভুল, টিচার সেন্টারডও ভুল। র্যাঙ্কিং তুমি সবসময় করতে পারো না, কিছু ক্ষেত্রে র্যাঙ্কিং করতে হয়। কম্প্যারিজন সবসময় ভুল। স্ট্যান্ডার্ডাইজ সবসময় ভুল হয় না, কিছু ক্ষেত্রে ঠিকও হয়। স্ট্রিক্ট ডিসিপ্লিন, এটা তো ভুল। সিলেবাস কমপ্লিশন ভুল। এএলটি পড়ানো হচ্ছিল আগের দিন তোমাদের। ইগনোর, অ্যাভয়েড, অবভিয়াসলি ভুল। এগুলো একটু পড়বে।
ব্যাস, আর সেরকম কিছু নেই। আজকের ক্লাসটা আমরা 3:30 কন্টিনিউ করছি। আজকে আমরা 3টাতেই শেষ করবো, কারণ 4টা থেকে আবার অফলাইন ব্যাচ আছে, তো ওরাও আসবে পড়তে। তোমাদের এখন যে কাজটা, সেই কাজটা হচ্ছে এই পিডিএফ এর এই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে থিম 1 থেকে একদম থিম 6 পর্যন্ত, মানে এতদূর পর্যন্ত তোমরা বাড়িতে পড়ো, থরলি পড়ো। কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে, সেটা তো আমি আছি ক্লিয়ার করে দেওয়ার জন্য। আরেকটা, আমি তোমাদের নতুন পিডিএফ দিয়েছি। নতুন পিডিএফ এও এই জিনিসপত্রগুলো লেখা আছে, কিন্তু এই জিনিসপত্রগুলো একটু গল্পের আকারে লেখা আছে, তুমি মনে রাখতে পারো। সেইটাও তোমরা এখান থেকে একদম আয়াদুর পর্যন্ত পড়ো। এখানে পেডাগজি পার্টও রয়েছে আর সাবজেক্টিভ পার্টও রয়েছে। ঠিক আছে, কিছু বলবে? আর কারো কোথাও সমস্যা আছে? সত্যজিৎ, ব্রতী, চিরশ্রী, দেবলীনা, কোহেলি, না স্যার, বলছি স্যার বাংলা বাংলা পেডাগোগি দিয়েন তো পিডিএফ। আচ্ছা ঠিক আছে। ইংলিশ পেডাগজি গুলো করেছো? ওর আশপাশে দিয়েই হয়। হ্যাঁ ঠিক আছে, বাকিটা ওগুলো বুঝলে তো করেছি দাদা। স্যার ওগুলো তো স্যার বলছিলাম, স্যার বলো। বলছিলাম যে আপনি যে গুগল ড্রাইভটা দিয়েছেন, ওখানে কি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত পিডিএফ আছে আপনার আর অগ্রদীপ স্যারের? হ্যাঁ হ্যাঁ, সবগুলো এনেছি। আচ্ছা ঠিক আছে। ব্রতী, বুঝেছো? হ্যাঁ দাদা, বলছি যে তুমি বলেছিলে না যে লাস্টে একটা পিডিএফ দেবে এভিএস এর, তো এটা কি লাস্ট? এটা নাকি এটাই লাস্ট, এটাই ওস্তাদের মান শেষ রাতের ক্লাস। আচ্ছা, মানে এটা আগে পড়বো তারপরে অন্যগুলো। ঠিক আছে। না, অন্যগুলো তো কন্টিনিউ করতে হতোই তোমাকে এতদিন ধরে, যেগুলো আমি দিয়েছি। সবই করতে EVS এর হবে। শুধু ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আর ঠিক এটা আছে। লাস্ট, এটা তোমাকে ফাইনাল সাপোর্ট দেবে। ঠিক আছে। দেবলীনা, কোহেলি, নমিতা, রেখা, বুঝেছো? হ্যাঁ দাদা, বলো নমিতা। পড়তে হবে আরো, পড়ে টড়ে বুঝতে হবে আরো ভালো। এমনি তুমি যেটা বুঝিয়েছো বুঝে ভুলে গেলাম আবার। ঠিক আছে, তোমরা তাহলে এখন বেরিয়ে পড়ো, একদম 4টাতে চলে এসো, হ্যাঁ? কারণ ওই পিয়াজের কবুলার ভাইগর্সকিটা করানো হবে আজকে 4টায়। ওকে, চলো, ছুটি।